জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, এমনটাই মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত সনাতন পরিষদের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, সবার সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে। যে কোনো সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই মন্ত্রী। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পূজা হয়েছে, আমাদের সমস্ত দলের, আমাদের বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গা পূজায় আপনাদের সঙ্গে থেকেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরের বৃক্ষ মেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। সিলেটের কোম্পানিগঞ্জে পদযাত্রা শেষে গোয়াইনঘাটে কর্মসূচি পালন করছেন এনসিপির নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাদের বলে যাই, আপনারা যদি আমাদের প্রতি এই আস্থা ভালোবাসা না ছাড়েন, আমরা জীবন দিয়ে দিব, আপনাদের ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে চাই, সন্ত্রাসকে সন্ত্রাস বলতে চাই, দখলদারকে দখলদার বলতে চাই, আমরা মাদক কারবারিকে মাদক কারবারি বলতে চাই। আমাদের এখানকার এমপি আরিফ ভাইকে শুধু একটা কথা বলি, আজকে যে রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে যদি একজন গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়, আমার ওই গর্ভবতী মা এই রাস্তায় তার সন্তান সহ তাকে জীবন হারাইতে হবে। মাসের পর মাস চলে যায়, আমার এই রাস্তা এখনো ঠিক হয় না। আমরা আরিফ ভাইকে বলতে চাই, আমার এই গোয়াইনঘাটের তরুণ সমাজ মাদকের চরাচরিতে ধ্বংস হয়ে যাচ্ছে। মন্ত্রিত্ব করলে হবে না, মালয়েশিয়ায় শুধুমাত্র জনশক্তির ব্যবসা করলে হবে না। আমার এই গোয়াইনঘাটের তরুণ যদি চাকরি না পায়, ওই মন্ত্রিত্ব দিয়ে এই আসনের মানুষের কোনো লাভ নাই। এই যৌক্তিক সমালোচনাও যদি আমার আরিফ ভাইয়ের যারা সমর্থনকারী তারা মেনে নিতে না পারে, তাহলে মনে রাখবেন, আপনার ওই বিবেকবোধ, আপনার ওই মস্তিষ্ক আপনি হাটে বিক্রি করে দেন, ওইগুলা থাকার চেয়ে না থাকাই ভালো। আমাদের বিবেক যদি এখনো যদি আমরা ওই মার্কার দালালি করি, ব্যক্তির তোষামোদ করি, দলের কাছে বিবেকবোধ বিক্রি করে দেই, যেই দলই করি, আমাদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না। নেতারা লুটপাট করে,
আওয়ামী লীগের সময়ে তার ভূমিমন্ত্রীর ওই কানাডায় 360টা বাড়ি ছিল। মরার পরে তার শরীরের 206টা হাড় যদি 206টা বাড়িতে কবর হিসেবেও মনে করে রাখা হইতো, তাও তার অনেকগুলা বাড়ি পড়ে থাকতো। অনেক এমপি মন্ত্রী লুটপাট করেছে, এমপি মন্ত্রীর সন্তানেরা বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু আমার এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি সত্য মিথ্যার পার্থক্য না করতে পারেন, ন্যায় অন্যায়ের পার্থক্য না করতে পারেন, জুলুম মজলুমের পার্থক্য না করতে পারেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সিলেটের কোম্পানিগঞ্জে পদযাত্রা শেষে গোয়াইনঘাটে বক্তব্য রাখছিলেন এনসিপি নেতাকর্মীরা। দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ বিভাজন বা কোনো চক্রান্তকে বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের শাখা দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী আরও বলেন, সকল পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়কে তুলে ধরতে হবে। সবাইকে নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও শ্রদ্ধা করতে হবে। আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং পূজা উদযাপন পরিষদের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরবে না এবং ফিরতে দেয়া হবে না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দুটো বিষয়ে দেশের জাতীয় ঐক্য আছে। একটা হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না, দ্বিতীয় হলো তাবেদারি রাষ্ট্র তৈরি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সবকিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকার পরেও দেশে চাঁদাবাজি, দুর্নীতি কেন কমছে না, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়নি, বরং বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে তারা জনগণের মতামতকে প্রাধান্য দিচ্ছে না কেন, প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিকতা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সঙ্গে ছিল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসন সহ 14 সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ 14 সদস্যের প্রতিনিধি দল। পরে কড়া নিরাপত্তায় তারা উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সফরের সময় প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রা, আশ্রয় কেন্দ্রের পরিবেশ এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শত শত রোহিঙ্গা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। মার্কিন প্রশাসনের এই উচ্চ পর্যায়ের সফর প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এখন নিজের দেশের মাঝে নিজের হতে হরম লই আর দেশের মাঝে যাইতে চাই আর এটার দিনের সামগ্রী বলা বলি নচাই নিজের দেশের মাঝে আর সেফটি সিকিউরিটি লিয়ে মানে আর অফিস যাইতে চাই মানে আর এটা থাইতো না চাই ওনারা আইবা যাইবা গৈ হন যদি ডিসিশন ন দতি গিলে ইয়ান হনা হামন বাংলাদেশ গভর্নমেন্ট একজনের মশলা নয় ইয়ান একখান পলিটিক্যাল ইস্যু এই পলিটিক্যাল ইস্যু ইয়ানোর সলিউশন যদি তোয়া পড়ে বাংলাদেশ গভর্নমেন্টের ভুয়াতি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাক্টর বেগুনতুন কোঅপারেট করা পড়িব সলিউশন তোয়াই পারলা। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মনোভাব কীরকম ওদের ব্যাপারে, তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল। 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না, তো এটা ওনারা বুঝতে পেরেছেন এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। চাপ কম থাকায় দেশের বিভিন্ন জেলায় এখনো রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ। এছাড়া গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গ্যাসের চাপ কমে 2 থেকে 3 ঘন্টার পর পর মিলছে 50 থেকে 80 টাকার গ্যাস। এতে নিয়মিত যাত্রী পরিবহন করতে না পারায় দুর্ভোগ বাড়ার পাশাপাশি দৈনিক আয় রোজগার মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানায় চালকরা। এছাড়া গ্যাসের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে শিল্পায়ন, ভালুকায় কারখানার উৎপাদন। এছাড়া গন্তব্যে যেতে সিএনজিতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় টানা 2 সপ্তাহের বেশি সময় তীব্র গ্যাস সংকটে রয়েছে গাজীপুর। এর প্রভাব পড়েছে শিল্প কারখানার পাশাপাশি সিএনজি স্টেশন ও গণপরিবহন খাতেও। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। প্রায় সব সিএনজি স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তিতাস গ্যাস জানায় টঙ্গী, জয়দেবপুর, চন্দ্রা, মাওনা ও কালীগঞ্জ এলাকায় দৈনিক 590 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট। 3 ঘন্টা যাবো আমার পয়সা গ্যাস নিতে, তারপরে গ্যাস পাম্প কত 200 টাকা 100 টাকা, ওটা এমন জায়গায় জাম পড়লে মনে করেন যে 100 টাকা শেষ। এইটুকু আইসি 2 বার গ্যাস ভরছি, গ্যাসের প্রেশার নাই, আর এখন এই প্রেশারের জন্য গাড়ি চালাইতে পারি না, সংসারের অবস্থা খুব খারাপ। সারাদিন সকালবেলা 2-3-4 ঘন্টা সিরিয়াল ধরলে একটা টিপ মারা যায় না, অত দেখা যায় কি টঙ্গিতে ফকরে বল গেছে সব শেষ। সকাল 10টার সময় গ্যাস দাঁড়াইছি, পাইছি বিকাল 4টার সময়। তো আজকে লাগাইছি জুম্মার পরে, কখনো কোনো গ্যাস পাই না। এইখানে আইসে আমি গ্যাস পাইলাম, তাও তো 72 টাকা না কয় টাকা ঢুকছে, 73 টাকার গ্যাস ঢুকছে। এই দিয়ে কি চলবো? ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 4টার পর গুলশানের বাসা থেকে বেরিয়ে শ্যামলী, মিরপুর, 10 হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসায় ফেরেন। এ সময় নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রী একান্ত সচিব মাহিদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি।
উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি বর্তমান সরকার সেটা বিবেচনা করছে না, এমনটাই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর সদর উপজেলায় চাচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সরকার দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানান এই মন্ত্রী। জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করার চেষ্টা করছি। জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি কোনো ব্যবসা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর মুগদায় শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী একটি বৃক্ষ, এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ দেশের পরিবেশের আমূল পরিবর্তন করবে বলে মনে করেন এই মন্ত্রী। আরও বলেন, বিগত সময়ের মতো জনগণের উপর মাস্তানি করে যদি কেউ নেতা হতে চায় তা হতে দেওয়া হবে না। যিনি আমাদেরকে ভালোবেসে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনগণকে অত্যাচার করে এলাকার মানুষকে জিম্মি করে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, এটি আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নিব না। জনগণের উপরে মাস্তানি করে, অত্যাচার করে, নির্যাতন করে যে নেতা হতে যাবে তাকে কোনোদিন অন্তত আমরা ঢাকা নয় নেতা হতে দিব না। দেশের চিনি কলগুলোকে সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা সরকার সে বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। জানান, বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। নতুনভাবে চালু করা যায়, কিন্তু চালু করতে হলে শুধু আমরা জনবল নিয়োগ দিলে তো হবে না, আমাকে তো কারখানাটাও তো লাভজনক করতে হবে, এর উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং এটা বাড়াতে গেলে এর আবার প্রয়োজনীয় কাঁচামাল লাগবে। প্রয়োজনীয় কাঁচামালটা একটা সিজনাল, মানে আমরা একটা ঋতুতে আমরা সেটা পাই। বিসিকে তো এখানে স্থানীয় মানুষদেরকে এগোতে হবে। আমরা ওখানে বিস্কিটের ফ্যাক্টরি করতে পারি, ওখানে আমরা এখানে স্থানীয় যদি কোনো তাঁতের কিছু করা যায় ছোট ফ্যাক্টরি, সেটা ওখানে করতে পারি। বহু আইটেম আছে বিসিকে। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের ডিসি লেকের আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান। পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সুন্দর পর্যটন কেন্দ্র কিভাবে গড়ে তোলা যায় এবং শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যার যার জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে, সবাই মিলে এই টাঙ্গাইলকে সুন্দর করব। লেখাপড়া না করে হরতাল করলেও অটো পাসের সুযোগ হবে না, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পড়াশোনা না করে ভালো ফলাফল বা পাশ করা আর এই দেশে হবে না বলে জানিয়েছেন তিনি। দুপুরে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে তিনি এসব কথা বলেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করছিল বিএনপি। সেই ধারায় তারা অব্যাহত রাখবে বলে জানান এই মন্ত্রী। এজন্য সকলকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধও জানান তিনি। পরে শহরের কালুর মোড়ে 2.5 মিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের যতই হরতাল করেন, অবরোধ করেন, নকল করে পাস করা, অটো পাস করার এই সুযোগ আর হবে না। পড়ে ডিগ্রি অর্জন করা, না পড়ে মাস্টার ডিগ্রি অর্জন করা, অনার্স করা, ম্যাট্রিক পাস করা, ইন্টারমিডিয়েট করা, সাদা কাগজ লিখে দিয়ে আসলে GP5,
একটু লিখলে গোল্ডেন 5, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আর হবে না। জাতিবাদী ফ্যাসিবাদ তাড়াতে পারলেও দেশে এখনও ধর্মবাদী ফ্যাসিবাদ রয়ে গেছে, যারা ঘোলা পানিতে মাছ চাষ স্বীকার করতে চায়। এমনটাই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণসমাবেশে তিনি আরও বলেন, ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সরকার জুলাই সনদের রাজনৈতিক সংবিধান সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই ক্ষেত্রে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এ সময় জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মজুদ 3 থেকে 6 মাস পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে। সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। আমদানি নির্ভর জ্বালানি নীতির পরিবর্তে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছে। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গিয়েছি। আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র যাতে সম্পূর্ণভাবে আমাদের অনুসন্ধান করে আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারি তার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, দায়িত্ব শেষ। গণ অভ্যুত্থানের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হবে না, বরং আন্দোলনের প্রকৃত ইতিহাস ও সব শহীদদের অবদান জাতির সামনে তুলে ধরতে হবে। এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকেলে জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একটি দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আন্দোলনের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, অভিভাবক, এমনকি শিশুরাও জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত করে এর কৃতিত্ব কোনো দলের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা হলে মেনে নেওয়া যাবে না। এ নিয়ে যে কোনো মিথ্যাচারের অবসান ঘটানোরও আহ্বান জানান তিনি। সভা সমিতি আলোচনা করে এই স্মৃতিচারণ করেই আমাদের কাজ যদি আমরা শেষ মনে করি, তাহলে এই একটা ফেসিলিজম শেষ করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো রয়েছে। আমরা আমাদের ফিল্ডে কাজ করে আমরা প্রমাণ করতে চাই এই মিথ্যার বিরুদ্ধে আমরা সত্য উদ্ঘাটন করার জন্য আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ। ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিআরটি এর সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। শুক্রবার সকালে মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি। নিহত শেফালীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় ডিএনসিসির পক্ষ থেকে 4 লাখ টাকা আর্থিক অনুদান ও 1 বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়। ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন, তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কর্মীরা নগর সেবার জন্য তারা ভোর গভীর রাত থেকে কাজ করে। কাজ করার সময় যাতে করে তারা সাবধানে এবং তাদের নিজের শরীরকে রক্ষা করে নগর সেবায় সকলে নিয়োজিত থাকে। আমরা তাদের পাশে আছি। যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নেই কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, তাদের ব্যাপারে একটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিআরটি এর কাছে আবেদন জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। সাভারে একটি দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে। দুপুরে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় হৃদয় চাকমা নামে এক ব্যক্তি তার জয়ী জেনারেল স্টোরের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমটিকে উদ্ধার
করে নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়। বিকেলে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড সংলগ্ন একটি ফাঁকা স্থানে বোমটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাটি দোকানের সামনে রেখে গেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলেও জানান তারা। বান্দরবানের রুমা বগালেক ভিউ পয়েন্ট এলাকায় পাহাড়ি খাত থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম মোহাম্মদ জমির উদ্দিন ও রোকাইয়া আক্তার। বৃহস্পতিবার রাত 1টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় 29 জুলাই রাত 11:30টার দিকে 6টি মোটরসাইকেলে মোট 10 জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যায় জমির উদ্দিন ও রোকাইয়া আক্তার। পরে তাদের খুঁজে না পাওয়া গেলে সন্ধ্যায় আর্মি ক্যাম্পে জানানো হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে খোঁজাখুঁজির পর পাহাড়ি খাত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সবাই মিলে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সচেতনতা বৃদ্ধি থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদক্ষেপ। অনুষ্ঠানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জনগণের দায়িত্ব 50-50 বলেও জানান তিনি। মেয়ে যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় এবং যদি তার হাজবেন্ডও কেরিয়ার হয়, the babies will be carrying the same thing এবং he or she will be the patient of thalassemia. কাজে এইরকম একটা ঘাতক ব্যাধি থেকে একটা প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি, তাহলে তো আমরা আর প্রিয়ন্তী এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না, শুনতে হবে না। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। তরুণদের মধ্যে জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে 21তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026-এর জাতীয় পর্ব। শুক্রবার বিকেলে রাজধানীর নব থিয়েটার মিলনায়তনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য ছিল তরুণদের মাঝে জ্যোতির্বিজ্ঞানীকে জনপ্রিয় করে তোলা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। আয়োজকদের মতে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের পথ আরও সুগম করবে। অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায়। স্থানীয় গণমাধ্যমের খবর, প্রতিবেশী মরক্কো থেকে উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশ করেছে 50 থেকে 60 হাজার অভিবাসী। এর মধ্যে দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ গেছে 34 জনের। সাঁতার কেটে বা সীমান্তের কাটা তার ছিন্ন করে তারা স্পেনে প্রবেশ করেছে বলে জানা গেছে। উন্নত জীবনের আশায় এবং কাজের সন্ধানে তারা মরক্কো থেকে পালিয়ে এসেছেন এই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। পরিস্থিতি মোকাবেলায় সেউতায় সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। এর আগে 2021 সালে মে মাসে মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় 10,000 তরুণ এই ছিটমহলে প্রবেশ করছিল।
সেউতা হলো আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। এই ছিটমহল দিয়ে প্রায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিয়ে আসছেন অভিবাসন প্রত্যাশীরা। সহিংসতায় ৩ জন নিহতের পর নেপালের তেরাই অঞ্চলের কয়েকটি জেলায় চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নির্বাচনে জিতে মার্চে ক্ষমতা গ্রহণের পর সচরাচর জনসম্মুখে না আসা বালেন্দ্র শাহ নীরবতা ভাঙেন বৃহস্পতিবার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অস্থিরতায় কালো মেঘ সরাতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। নাগরিকদের অনুরোধ করেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য। ভারত সীমান্তের কাছে সুনচারি জেলায় গেল রবিবার উত্তেজনার সূত্রপাত ঘটে। পরে পরিস্থিতি সহিংস রূপ নিলে ভিড় ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। এতে প্রাণ যায় 2 জনের। বৃহস্পতিবার পাশের সিরাহা জেলার কারফিউ ভেঙে বিক্ষোভের সময় নিহত হয় আরেক ব্যক্তি। ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার সকালে জোর করে আটক করা হয়েছে 14 ফিলিস্তিনিকে। সংঘর্ষে আহত হয়েছেন আরও 1 জন। টেল শহরের 4টি বাড়ি দখল করে বসানো হয়েছে ইসরায়েলি সামরিক চৌকি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুড়িয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি, কেড়ে নেওয়া হয়েছে ফসলি জমি। দমন পীড়ন জোরদার ছাড়াও নির্বিচারে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। 2 দিন আগে পশ্চিম তীরের নাবালুস প্রদেশের বুরিন মাদামা গ্রামে অভিযান চালিয়ে 12 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। এছাড়াও ওই অঞ্চলে 4টি ফিলিস্তিনি শরণার্থী শিবির দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মিশরের বন্দর দামিয়েত্তার 2টি জাহাজে ড্রোন হামলায় ঘটনায় ইসরায়েল জড়িত থাকতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এই হামলায় এখনও পর্যন্ত ইরানকে কোনোভাবেই দায়ী করেনি মিশর সরকার। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় মিশরের তথ্য মন্ত্রণালয় এই হামলার পেছনে ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে। যদিও এই প্রতিবেদন প্রকাশের পর তা সরাসরি অস্বীকার করেছে কায়কো। আর মিশরীয় জলসীমায় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে রিয়াদ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত সর্বাত্মকভাবে ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। ইরানি বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জবাবে আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির দাবি আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে রাখা যুদ্ধ বিমান, স্যাটেলাইট স্টেশন ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা হয়েছে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতেও। এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র, সৌদি আরবের যৌথ হামলায় নিহত বিপ্লবী গার্ড কর্পসের সদস্যদের মরদেহ ফিরিয়ে এনেছে তেহরান। ইউরোপে দাবানল স্থিতিশীল হওয়ার পর এবার আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির উপকূলীয় অঞ্চল। সল্ট পয়েন্ট স্টেট পার্ক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। 20% আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় 143 একর এলাকা জুড়ে ছড়িয়েছে দাবানল। তবে আগুন জঙ্গলের দিকে অগ্রসর হওয়ায় লোকালয়ে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না স্থানীয় প্রশাসক। এদিকে নতুন তাপপ্রবাহ আর দমকা হাওয়ার কারণে স্পেনের দাবানল পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। দেশটির ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই দাবানলে আভিলা প্রদেশে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক ডজন বসতবাড়ি। আর এখনও পর্যন্ত দাবানল ছড়িয়েছে 1,72,000 হেক্টরেরও বেশি এলাকায়। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম আরও তীব্র আকার ধারণ করেছে দাবানল। 10,000 হেক্টরেরও বেশি বনভূমি পড়ে যাওয়ায় পাশাপাশি ছাই হয়ে গেছে 80টি বসতবাড়ি। ফেরেট উপদ্বীপ থেকে অবিলম্বে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্ষায় বিপর্যয় শেষ হচ্ছে না ভারতের বিভিন্ন রাজ্যে। আসামে প্রায় 2 সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। গুজরাটে 13 জেলার জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। এর মধ্যে তীব্র ভারী বৃষ্টির কবলে পড়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি।
সুরাটে শুক্রবার বেলা 12টার মধ্যে রেকর্ড করা হয় 8 ইঞ্চি বৃষ্টিপাত। টানা বৃষ্টির কারণে বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যানজটে স্থবির জনজীবন। শনিবার পর্যন্ত রাজ্যটিতে অতিবর্ষণের আভাস ভারতের আবহাওয়া বিভাগের। পূর্বের উড়িষ্যায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। 13 জেলায় 8 লাখ মানুষের ক্ষতিগ্রস্ত, পানিবন্দী 2.5 লাখের বেশি। দেবী নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। বৈতরণী ও ভর্গবী নদীতে বিপজ্জনকভাবে বাড়ছে পানি। দক্ষিণ পূর্বে আসাম রাজ্যে এখনও পানিবন্দী 8 জেলার 2 লাখের বেশি মানুষ। নষ্ট হয়েছে 450 গ্রামের 17,000 হেক্টরের বেশি কৃষিজমি। ধানসিঁড়ি নদীতে পানির উচ্চতা বাড়তে থাকায় বৃহস্পতিবার রাতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে প্রশাসন। পশ্চিমবঙ্গের দক্ষিণে নিম্নাঞ্চল কাটলেও থামছে না বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে আভাস। অন্যদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টি ও ভূমিধস সতর্কতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। 23 বছরের মধ্যে এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজে টাইগার স্কোয়াডে থাকবে না পেসার নাহিদ রানা এবং নিয়মিত উইকেট রক্ষক লিটন দাস। পেসার শরীফুল ইসলামও প্রথম টেস্টে থাকছে না সেটা নিশ্চিত করেছেন। দেশ ছাড়ার আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বাস্তবতা মেনে নিয়ে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খেলতে নামবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। সিরিজের প্রথম টেস্ট 13 আগস্ট থেকে ডারউইনে, 22 আগস্ট থেকে পরের ম্যাচের ভেন্যু ম্যাককে। মধ্যরাতে ঢাকায় এসেছেন বাংলাদেশ হকি দলের নবনিযুক্ত প্রধান কোচ পিটার গেরহার্ড। বাংলাদেশে হকির মান উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের সাম্প্রতিক পারফরমেন্স আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অভিজ্ঞ জার্মান কোচকে দায়িত্ব দেওয়া হয়। এশিয়ান গেমসের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবেন পিটার। এর আগেও বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকির কোচের দায়িত্ব পালন করেছেন জার্মান এই অভিজ্ঞ কোচ। এর আগে এই কোচকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদিকে 1.5 বছর পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় বাংলাদেশ হকি দলের অভিজ্ঞ ফরওয়ার্ড রাসেল মাহমুদ জিমি। ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন 38 বছর বয়সী জিমি। এর আগে বয়সের অজুহাতে জিমিকে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে বিগত কমিটির বিরুদ্ধে। নতুন স্ট্রাইকার হিসেবে 21 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড কার্লোস এসপিকে লেভান্তে থেকে দলে ভিড়িয়েছেন রিয়াল মাদ্রিদ। 5 বছরের চুক্তিতে 2031 সাল পর্যন্ত বার্নাবুতে থাকবেন তিনি। এর জন্য প্রায় 25 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেছেন রিয়াল। গত মৌসুমে লেভান্তের হয়ে 25 লিগ ম্যাচে 11 গোল করে লা লিগার সেরা অনূর্ধ্ব 23 খেলোয়াড় নির্বাচিত হন এসপি। গঞ্জালো গার্সিয়ার সম্ভাব্য ফুলহ্যামে যোগদানের পর তার শূন্যস্থান পূরণ করতেই এই চুক্তি করেছে রিয়াল। এখন দেখার বিষয় কিলিয়ান এমবাপ্পে ও এনরিকের সঙ্গে প্রতিযোগিতায় তিনি কতটা সুযোগ পান। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশের টাইগার্সের অধিনায়ক নির্বাচন হয়েছেন সাকিব আল হাসান। দলের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন অলোক কাপালি, তুষার ইমরান, মেহেদি মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী। এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠান ও শ্রীলঙ্কান লায়ন্স। 30 জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। বর্তমানে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। ইতোমধ্যে তার দল প্লে অফ নিশ্চিত করেছে। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে জাফনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।